নোন থাকবে। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা এক্স, ওয়াই, ফাই বের করতে পারবো। y একটা হবে d sin θ1 প্লাস L3 sin θ1 প্লাস θ3 এবং ফাই সমান হবে θ1 প্লাস θ3। তাহলে আমাদের এখানে যেগুলো d θ1 θ3 এই তিনটা যদি আমাদের জানা থাকে আমরা এখান থেকে xc y ফাই বের করতে পারবো। তো এই যে বাম পাশে যেটা আছে সেটা এইটাকে বলা হয় আসলে জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। জয়েন্ট ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যদি একটু চিন্তা করে দেখো তাহলে ডি জিনিসটা কি? ডি জিনিসটা হচ্ছে যে একটা মানে জয়েন্ট, তো লিঙ্ক 1 আর লিঙ্ক 2 এর মধ্যে যে জয়েন্ট আছে, জয়েন্টটা কতটুকু ডিসপ্লেস হচ্ছে। সেটা লিনিয়ারলি হতে পারে, অ্যাঙ্গুলারলিও হতে পারে। একইভাবে θ1 জিনিসটা কি? লিঙ্ক 0 আর লিঙ্ক 1 কতটুকু অ্যাঙ্গুলারলি ডিসপ্লেস হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা। তো এইটাকে আমরা বলতেছি জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। আর যেটা ডান পাশের আছে এইটাকে আমরা বলতেছি ইনডিফেক্টরস পজিশন এন্ড ওরিয়েন্টেশন। পজিশন বলতে এক্সি আর ওয়াই, আর ওরিয়েন্টেশন হচ্ছে ফাই। তার মানে ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশন এটা আসলে আমাদের জয়েন্ট ডিসপ্লেসমেন্ট গুলো ইনপুট দিলে আমাদের ইন্ডিফেক্টরের পজিশন এবং ওরিয়েন্টেশন বলে দেয়। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশন। আচ্ছা, এখানে এগুলো আসলে দেখো যে এগুলো কিন্তু একটা ভেক্টরের মাধ্যমে লেখা যাচ্ছে। ভেক্টর তো তোমরা চিনো, ঠিক? যে ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স যদি থাকে, যে এরকম একটা ম্যাট্রিক্স থাকে, এই কলাম ম্যাট্রিক্স অনেক সময় ভেক্টর বলা হয়। এটা হচ্ছে যে ভেক্টর, যদি তুমি আর ভেক্টরের কথা চিন্তা করো, আর ভেক্টর কি? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, এরকম তো। তাহলে এটাকে তুমি যদি এভাবে দেখো এক্স ওয়াই জেড, ঠিক না? তাহলে এটাকে একটা আর ভেক্টর হিসেবে লিখতে পারতেছো, কারণ এটা হচ্ছে আর এর এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে আর এর ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে আর এর জেড কম্পোনেন্ট। মানে কম্পোনেন্ট গুলোকে একটা নিচে একটা ভাবে যদি লেখো, তাহলে তো একটা ভেক্টরকে এভাবে একটাই কলামেই লিখতে হবে, কেন? একটা ভেক্টরে তো কম্পোনেন্ট এভাবেই হয়, ঠিক? ওকে, তাহলে এটাকে জয়েন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং ওইটাকে ইনডিফেক্টর পজিশন এবং ওরিয়েন্টেশন ভেক্টর বলা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা উল্টাটা করতে চাই, যে সে তুমি জানা আছে তোমার যে এই পজিশনে আমাকে রোবটটাকে নিতে হবে, তাহলে এই জন্য আমার কোন অ্যাঙ্গেলে রাখতে হবে? অর্থাৎ সে আগের রোবটটার কথা যদি চিন্তা করো, আমার 3টা থিটা ছিল, তাহলে আমি এই পজিশনে রাখতে চাই। সে আমি পজিশনটা জানা আছে যে আমি এই পজিশনে রাখতে চাই, কিন্তু এই জন্য আমাকে θ1 এর মান কত করতে হবে, θ2 এর মান কত করতে হবে, θ3 এর মান কত করতে হবে। তাহলে এইটা কিভাবে বের করবো? তো সেটাও আমরা বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের θ1 এই জিনিসটা আসলে উল্টা ভাবে আসবে। অর্থাৎ θ1 টা ইজ এ ফাংশন অফ f1, যদি আমি বলি xc y phi, এইভাবে একটা ফাংশন আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে θ2 একইভাবে একটা আলাদা ফাংশন xc y phi এর একটা ফাংশন বের হবে, এবং θ3 ও আলাদাভাবে xc y phi এর একটা ফাংশন হবে। আগের ক্ষেত্রে যেমন ছিল যে আমাদের xe টা ফাংশন অফ θ1, θ2, θ3 ছিল, আমরা দেখছি একটু আগে ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশনে। y টাও আলাদা একটা ফাংশন অফ θ1, θ2, এবং জেডি টাও আমাদের আলাদা একটা ফাংশন। এগুলো প্রাইম ফাংশন দিয়ে লিখতে পারো। θ1, θ2, θ2, θ3 ছিল। তাহলে এই যে সেটটাকে আমরা বলছিলাম ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশনস, ঠিক না? xc কে এখানে আমরা θ1, θ2, θ3 ইনপুট দিলে আমরা xy ফাই, xy ফাই, জেডি তো না ফাই, এটা পাচ্ছি না। তো এখন যদি উল্টাটা হয়, যে আমি যদি আমার জানা আছে এক্স ওয়াই ফাই, কিন্তু আমি চাই হচ্ছে θ1, θ2, θ3, এটা আমি চাই, তাহলে সেই ক্ষেত্রে এই যে ইকুয়েশন গুলো আছে, এগুলোকে এই ধরনের ইকুয়েশন আমরা বের করে দেখবো। এই ধরনের ইকুয়েশন গুলোকে বলা হয় ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন। বুঝতে পারছো কিনা? অর্থাৎ তোমার যদি এক্স ওয়াই ফাই মনে করো তুমি ইনপুট দিতে চাচ্ছ, তুমি পেতে চাচ্ছ হচ্ছে θ1, θ2, θ3, সেই ইকুয়েশন গুলো হবে ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন। তোমার জানা আছে যে রোবটটাকে আমি এই পজিশনে রাখবো, এই ওরিয়েন্টেশন রাখবো, কিন্তু এই জন্য আমার θ1, θ2, θ3 কত হবে, সেই প্রবলেমটাকেই বলতেছি আমরা ইনভার্স কাইনেমেটিক প্রবলেম বা ইনভার্স কাইনেমেটিক প্রবলেম। প্রবলেমের মানে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশনটা কি হবে? যে ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন। ঠিক আছে? বুঝতে পারছো?
বুঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে এইটার আমরা একটা সলিউশন দেখি। মানে এটার সলিউশন করা কিন্তু এত সহজ না। সহজ না কেন? সহজ না তার কারণ হচ্ছে যে এটার জন্য একটু আ ডিসকাস করি। সেটা হচ্ছে যে নোট রয়ে গেছে। স্যার ফেব্রিক মাত্র জয়েন করছি। আমরা আসলে আপনার তো লেকচার মনে হয় কন্টিনিউ ছিল। তো আমরা শুরুর দিকে হ্যাঁ। লেকচারগুলো মিস করছি। আপনি এই আসার শুরুতে যা পড়াইছেন। না, শুরুতে আমি ওই যে ওরা একটু পিছিয়ে ছিল। মানে তোমাদের লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছে ওইটাই পড়ালাম। ঠিক আছে? স্যার মানে আমাদের কি এখন থেকে শুরু হচ্ছে সব ফেব্রিকের? এখন থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তোমাদের এখন থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে? ওকে। তাহলে এই কোয়েশ্চেন গুলো সলভ করা কেন ডিফিকাল্ট ইনভার্স কাইনেটিক তার কারণ হচ্ছে আমি একটু বলি। ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন তো সবাই বুঝতে পারছে। ইনভার্স কাইনেমেটিক আমি যারা ফেব্রিকে ছিল গত ক্লাসেও এটা নিয়ে আলোচনা করছি। তো ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন বলতে যে আমাদের উল্টাটা যদি থাকে যে আমি আমার ইন্ডিফেক্টরের পজিশন ওরিয়েন্টেশন আমার জানা আছে। মানে আমি জানি বলতে আমি এই পজিশনে তাকে রাখবো। ওকে, সেটা তো আমার জানা আছেই। তো এটা যদি জানা থাকে তাহলে আমি এখন বের করতে চাচ্ছি এইজন্য আমাকে আমার θ1, θ2, θ3 কত রাখতে হবে সেটা আমি বের করতে চাচ্ছি। তার মানে এটা আমার unknown, ঠিক না? মানে এটা আমার known, এটা আমার unknown। ওকে। এই ধরনের ইকুয়েশনকে আমরা বলতেছি বা এই ধরনের প্রবলেমকে আমরা বলতেছি ইনভার্স কাইনেমেটিক প্রবলেম। ঠিক আছে? তো এটা সলিউশন একটা ইকুয়েশন বের করলেই তো আমার সলিউশন হয়ে যাচ্ছে, ঠিক? বা ৩ টা ইকুয়েশন বের করলে আমার সলিউশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা কেন সলিউশন করা ডিফিকাল্ট? তার কারণ হচ্ছে যে আসলে ইকুয়েশন মানে এগুলো তো সেট অফ ইকুয়েশন। মানে একটা ইকুয়েশন তো না, ৩ টা ইকুয়েশন একই সাথে আমাদের সলিউশন বের করতে হচ্ছে। এগুলোর সলিউশন করা কেন ডিফিকাল্ট? ডিফিকাল্ট হচ্ছে মানে আমরা তো সাধারণত এরকম ইকুয়েশন দেখে আসছো তোমরা। 2x + 3y + 4z = 7, 5x + 10y + 8z = 9, তারপর মনে করো 2x + 10y + 5z = 6 এরকম। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হচ্ছে এটা একটা সেট অফ ইকুয়েশন কিন্তু এদেরকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার অ্যালজেব্রিক লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনস মানে সেট অফ ইকুয়েশন। এরকম সেট অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করা সহজ। তোমরা বিভিন্ন পদ্ধতি পড়ে আসছো, ঠিক না? যেমন আ গসিয়ান এলিমিনেশন পড়ছো তোমরা, গস জর্ডান এলিমিনেশন পড়ছো। কি করতে হবে যে তোমরা মনে আছে কিনা তোমাদের? যে প্রথমটার নিচে সবগুলোকে 0 বানাতা, তারপর পরের যে পিভট এলিমেন্ট আছে এটার পরে নিচে 0 বানাতা, তারপর এভাবে করে তুমি ব্যাক সাবস্টিটিউশন করে বের করতা। এগুলো তোমরা করছো। তো এদের করা অনেক সহজ ছিল সলিউশন বের করা। তার কারণ হচ্ছে এগুলোর মানে পাওয়ার ছিল x এর উপর দেখো বা y এর উপর দেখো, z এর উপর দেখো এদের পাওয়ার ছিল 1। এইজন্য এদেরকে বলা হচ্ছিল লিনিয়ার ইকুয়েশন। কিন্তু আমাদের বর্তমান যে প্রবলেমটা আছে এটা কিন্তু নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার মানে এখানে পাওয়ার 1 থাকবে না। মানে এখানে এরকম হয়তো থাকবে যে 2x² 3y³ + 4z⁴ = 7 বা এরকম থাকবে 5x³ + 6y⁴ +10z⁵ মানে বুঝছো আইডিয়াটা যে এখানে কিন্তু পাওয়ারটা বেশি থাকতেছে। মানে এক্স বা ওয়াই বা জেড এর উপর পাওয়ার কিন্তু মানে 1 থাকতেছে না বা এক্স ওয়াই যদি গুণ আকারেও থাকে সেই ক্ষেত্রে তো আসলে পাওয়ার 2 হচ্ছে, ঠিক? বা এরকম যদি থাকে 6x² y তাও তো পাওয়ার 3 হচ্ছে। বা এরকম থাকতেছে 10x³ z এরকম থাকতে পারে বা y এখানে পাওয়ার এরকম হতে পারে। ঠিক আছে? তাহলে এই ধরনের ইকুয়েশনকে আমরা বলতেছি নন লিনিয়ার ইকুয়েশন এবং এটা হচ্ছে একটা সেট অফ নন লিনিয়ার ইকুয়েশন। এবং নন লিনিয়ার ইকুয়েশনের আসলে সলিউশন করা, অ্যানালাইটিক্যাল সলিউশন করা আসলে কিছু ক্ষেত্রে করা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে আসলে করা যায় না। মানে সলিউশন আবার ২ ধরনের হয়। যেকোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের বা এই ধরনের ইকুয়েশনের সলিউশন আসলে ২ টাইপের হয়। একটাকে বলি আমরা অ্যানালাইটিক্যাল, আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল। তো এতদিন পর্যন্ত তোমরা এই যে ইন্টারমিডিয়েটে বা এসএসসি লেভেলে যেগুলো পড়ে আসছো সব ছিল অ্যানালাইটিক্যাল সলিউশন। ঠিক আছে? এবং অ্যানালাইটিক্যাল সলিউশন মানে এগুলো একদম এক্সাক্ট সলিউশন পাওয়া যায়।
মানে একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দেয়। যেমন সলিউশন করলে যেমন একটা হয়তো এরকম যেমন x এর একটা এক্সাক্ট মান তুমি পাবা। ঠিক আছে? এগুলো এক্সাক্ট সলিউশন পাওয়া যায়। আর নিউমেরিক্যাল সলিউশন এরকম এক্সাক্ট সলিউশন পাওয়া যায় না। এটা হচ্ছে তোমাকে মানে এটা হয়তো টেবিল আকারে সলিউশন পাওয়া যায় বা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন পাওয়া যায়। ঠিক আছে? একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন পাওয়া যায় নিউমেরিক্যাল সলিউশন। তো আমাদের দেখা যায় কি যে বেশিরভাগ প্রবলেমই আমাদের দেখা যায় যে অ্যানালিটিক্যাল সলিউশন আসলে ওভাবে করা হয় না। করা সম্ভবও হয় না। যেমন এই ধরনের নন লিনিয়ার ইকুয়েশন যদি সলভ করতে হয় তাহলে ওভাবে অ্যানালিটিক্যাল সলিউশন করাটা খুব ডিফিকাল্ট। তখন আমরা নিউমেরিক্যাল সলিউশন করি। তো নিউমেরিক্যাল সলিউশনটা যে মানে অ্যাপ্রক্সিমেট বলতেছি বলেই যে এটা মানে ভুল হচ্ছে এরকম না। মানে দেখা কিছু সলিউশন হয়তো 2.3356 7 8 9 সেটা হয়তো অ্যাপ্রক্সিমেট সলিউশন আসতেছে এরকম 2.3356 7 9 এরকম হয়তো আসতেছে। তার মানে এটা একদম এক্সাক্ট দিচ্ছে না, তবে কাছাকাছি দিচ্ছে। তো যেটা দিচ্ছে সেটাও আমাদের কাজ চলে যায় আরকি। আমাদের এত এক্সাক্ট তো অনেক সময় দরকার হয় না। ঠিক আছে? তো আমরা দেখা যায় যে এই যে তোমরা ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন করো বা ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন করা যায় দেখবা বা ক্যালকুলেটরে এই যে ইকুয়েশনের সলভও করা যায়। ঠিক না? এগুলো কিন্তু আসলে ক্যালকুলেটর কিভাবে করে? ক্যালকুলেটর তার অ্যানালিটিক্যাল ওভাবে তোমাদের মতো শিখে নাই। ঠিক না? যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, কিভাবে ডিফারেন্সিয়েশন। তাহলে ওকে আসলে ওর যে প্রোগ্রামিংটা লেখা আছে সেটা কিন্তু ওই যে নিউমেরিক্যাল সলিউশনের অ্যালগরিদমটাই লেখা আছে। ঠিক আছে? তো এইটা তোমরা যদি মানে আরো ইন্টারেস্টেড হও তখন নিউমেরিক্যালের বিভিন্ন কোর্স আছে। সেটা তোমরা দেখতে পারো। এগুলো তোমাদের এক্সেল এ কতটা দরকার সেটা আমি জানি না। যদি কোনো ম্যাথমেটিক্যাল এরকম সলিউশনের দরকার হয় তখন হয়তো তোমাদের এরকম আ নিউমেরিক্যাল সলিউশনই তোমাদের করতে হবে। যেমন আমাদের একটা কোর্সই ছিল নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং বলো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলো, একটা কোর্সই থাকে 3 ক্রেডিটের নিউমেরিক্যাল সলিউশন কিভাবে করতে হয়। ঠিক আছে? বিভিন্ন ধরনের যেমন ইকুয়েশনের সলিউশন হতে পারে, পলিনোমিয়াল এর সলিউশন হতে পারে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হতে পারে। সবই ইন্টিগ্রেশন হতে পারে। সবই নিউমেরিক্যালি করা যায়। ঠিক আছে? বুঝা গেছে কিনা? তাহলে আমাদের যে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের এই সলিউশনটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের নিউমেরিক্যালি করা লাগবে। কিন্তু আমাদের এই যে সিম্পল কেসটা আছে এটার ক্ষেত্রে আমরা অ্যানালিটিক্যালি সলিউশনটা করা সম্ভব। তো সেটাই আমি এখন দেখাবো। ঠিক আছে? কিন্তু যখন আরো আ কমপ্লেক্স প্রবলেম আসবে, কমপ্লেক্স এরকম রোবট আসবে তখন হয়তো আমরা অ্যানালিটিক্যালি আর পারব না। তখন হয়তো আমাদের নিউমেরিক্যাল সলিউশনই করতে হবে। অর্থাৎ কম্পিউটারে কোড লিখে করতে হবে। বুঝা গেছে? আমার কথা কি শুনতে পাইছো সবাই? বুঝতে পারছো? কথা কি শুনতে পাইছো সবাই? জি স্যার, শোনা গেছে। ওকে। তাহলে এখন আসো আমরা এই প্রবলেমটার যদি আ ইনভার্স কাইনেমেটিক প্রবলেমটা যদি আমরা এই রোবটটার ক্ষেত্রে ইনভার্স কাইনেমেটিক প্রবলেম যদি আমরা সলিউশন করতে চাই কিভাবে করা যায়? তাহলে এই জিনিসটাকে আমি একটা কপি করে নেই। ওকে। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের ৩ টা জিনিস এখানে থাকতেছে x, y এবং আরেকটা হচ্ছে যে phi। ঠিক আছে? ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই পয়েন্টটাকে এইখানে যে পয়েন্টটা আছে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট আমরা দিতে পারি। এটাকে আমরা বলতেছি xw, yw। এই পয়েন্টটার নাম দিলাম আমরা xw, yw। বুঝা গেছে? এই যে এটাকে আমরা বলতেছি xw, yw। আচ্ছা দেখো xw, yw কে আমরা কিন্তু xe, y, phi এর মাধ্যমে লিখতে পারি। কিভাবে? আমরা যদি এভাবে লিখি যে xw is equal to xe minus n3 cos phi e। এভাবে লেখা যায় কিনা দেখো তো? মানে আমি কি বলছি? আমি বলছি যে জাস্ট এই পুরোটা তো আমি জানি xc, এই পুরোটা xc আর এইটুক হচ্ছে xw, ঠিক না? এইটুক হচ্ছে xw। তাহলে আমি যদি xc থেকে এইটুক বাদ দেই, এইটুক কি? এইটুক হচ্ছে আসলে n3 cos phi। ঠিক আছে কিনা দেখো তো? অর্থাৎ xc থেকে আমি যদি n3 cos phi টা বাদ দিই তাহলে তো আমি xw পাবো। বুঝা যায়? বুঝতে পারছো কিনা দেখো? না স্যার বুঝিনি। আরেকবার আরেকবার যদি একটু ভালো হতো স্যার। আরেকবার বলি। আমি এই পয়েন্টটাকে আমি কোঅর্ডিনেটটাকে বললাম xw, yw। আচ্ছা। তাহলে xw মানে কি? এইখান থেকে এটার দূরত্বটা xw, এটাই তো xw।
আচ্ছা, এখন আমি xw-টাকে লিখতে চাচ্ছি xcy এর মাধ্যমে। এটার মাধ্যমে লিখতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে লেখা যায়? যে আমি যদি এভাবে লিখি যে xw মানে তো এতটুক, xw মানে তো এতটুক, তাহলে আমি xc তো পুরোটা, xc তো এই পুরোটা। আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে xc। ঠিক আছে? তাহলে আমি xc থেকে যদি এইটুক বাদ দিতে পারি, তাহলে তো আমি xw পাবো। এখন এইটুক মানে কি? এইটুক মানে হচ্ছে যে এই লিঙ্কটার এই ভূমিটা, ঠিক না? এটা যদি সমকোণী ত্রিভুজ আমি চিন্তা করি, তাহলে এই ভূমিটাই হচ্ছে এটা কি? সেটা হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ঠিক আছে? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে আমি L3 cos ফাই মানে কত? এইটুকটা হচ্ছে L3 cos ফাই, L3 cos ফাই। তাহলে আমি যদি পুরোটা xc থেকে M3 cos ফাই বাদ দিই, তাহলে তো আমি xw টা পাবো। বুঝো কিনা? বুঝা গেছে এবার? জি স্যার, এবার বুঝছি স্যার। তাহলে একইভাবে আমি yw টাও কিভাবে পাবো? দেখো এভাবে লেখা যায় কি? মানে আমাদের প্রবলেমটাই তো ছিল এরকম যে আমরা এখন ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন বের করবো। তার মানে আমাদের জানা আছে কি? মানে এটা আমার জানা। xy ফাই আমার জানা। আমাকে বের করতে হবে θ1, মানে একটা নির্দিষ্ট xy ফাই তে যদি রাখতে চাও, মানে তোমার জানা আছে, তাহলে সেক্ষেত্রে কত θ1, কত θ2, কত θ3 তে রাখতে হবে, সেটা আমরা বের করতে চাচ্ছি। তার মানে আমাদের xy ফাই নোন। তাহলে নোন যদি থাকে xy ফাই, তাহলে এগুলো তুমি যদি বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে xw yw এই জিনিসটাও তোমার নোন। xy ফাই জানা থাকলে xw yw ও তোমার জানা থাকবে। আচ্ছা, এখন তাহলে আমরা এইটুকের ক্ষেত্রে এইটুক অংশে আমরা একটু মনোযোগ দিই, অর্থাৎ আমাদের xw yw এই পর্যন্ত আমরা মনোযোগ দিব। আমরা তো xw yw টাও আমাদের জানা। ওকে, আমাদের বের করতে হবে কিন্তু θ1, θ2 এবং θ3। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, এইখান থেকে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট কানেক্ট করে দিই, যদি এরকম এইখান থেকে একদম সরাসরি ওই পয়েন্ট আমি কানেক্ট করে দিলাম, এবং এদিকেও আমি এটাকে এইভাবে আঁকলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো। ঠিক না? আচ্ছা, তাহলে ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা তো θ1, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা তো θ1। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এই অ্যাঙ্গেলটার একটা নাম দিতে পারি আমরা। এটা হচ্ছে θ1। স্যার পুরোটাকে কি স্যার θ1 প্লাস θ2 লেখা যায় না? না, θ2 তো এই অ্যাঙ্গেলটা। θ2 হচ্ছে তোমার এইটার সাথে এইটা, মানে লিঙ্ক 1 এর সাথে লিঙ্ক 2 যে কোণটা উৎপন্ন করে সেটা θ2। বুঝা গেছে? মানে এই পুরোটা হচ্ছে এইটা। এখন এই পুরো অ্যাঙ্গেল আর এই ত্রিভুজটা এক না, এটা তো আলাদা। আমি তো এইটা চিন্তা করছি। এবং এইটার একটা বিষয় হচ্ছে যে তুমি দেখো, তোমার যদি xw yw জানা থাকে, তাহলে এই xw মানে কি? xw হচ্ছে এতটুকু আর yw হচ্ছে এতটুকু। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজটাও তোমার জানা। এটাকে যদি তুমি এল ধরো, মানে এই পুরো এই লাল রঙের যে লাইনটা আমি টানছি, এই দুইটা পয়েন্ট যোগ করে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যোগ করে যে আমি লাল রঙের লাইনটা টানছি, এই লাইনটাকে আমি যদি এল বলি, তাহলে এল হচ্ছে √xw স্কোয়ার প্লাস yw স্কোয়ার। কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ। বোঝা যাচ্ছে? এবং এই কোণটাও তুমি বের করতে পারবা। কিভাবে? এই কোণটাও তুমি বের করতে পারবা। এটা একটা সমকোণী ত্রিভুজ হলে বা যে কোনো ত্রিভুজ হলে, সমকোণী ত্রিভুজ হলেই tan ইনভার্স yw ডিভাইডেড বাই xw। তার মানে এটাকে আমি একটা নাম দিই, এটাকে একটা নাম দিলাম, এটা আলফা। অন্য কালার দিয়ে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালার দিয়ে লিখলাম, এইটাকে যদি আমি আলফা বলি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে বলো? tan ইনভার্স yw বাই xw। tan ইনভার্স yw বাই xw। তার মানে আমরা যদি এল এই পুরো দৈর্ঘ্যটাকে যদি বলি এল, তাহলে এল হচ্ছে √xw স্কোয়ার প্লাস yw স্কোয়ার। যেহেতু xw yw আমার জানা, তাহলে এলও আমার জানা। একইভাবে আলফাটাও আমার জানা। আলফাটা হচ্ছে tan ইনভার্স
YW ডিভাইডেড বাই HW। তার মানে এই ত্রিভুজটার এই বাহুর দৈর্ঘ্য আমার জানা, যেটাকে আমি বলছি L, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা আমার জানা, ঠিক আছে? এবং এটা কোনটাও আমার জানা। ওকে, তাহলে এখন বলো যে আমি এখন θ1, θ2, θ3 এগুলো কোনোটা বের করতে পারি কিনা। তাহলে এখন আমি যদি এই ত্রিভুজটার দিকে একটু মনোযোগ দেই, এইটা, এইটা এবং এইটা, এই যে একটা ত্রিভুজ ফর্ম হচ্ছে, দেখো এই যে ত্রিভুজটা ফর্ম হচ্ছে, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যটা তোমার জানা, সেটা হচ্ছে L। তিনটা বাহুর দৈর্ঘ্যই তোমার জানা, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে L, এই বাহুটা হচ্ছে L, এই বাহুটা হচ্ছে L1, আর এই বাহুটা হচ্ছে L2। ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তোমরা কোসাইন সূত্র পড়ছো যে সে এরকম একটা যদি ত্রিভুজ হয়, যে সে এটার দৈর্ঘ্য A যদি হয়, মানে আমি যদি এটাকে A বলি, এটাকে যদি B বলি, এটাকে যদি C বলি, তার মানে এটাকে আমি বলতে হবে A বাহু, এটা B, এটা C বাহু। তাহলে তোমরা কোসাইন সূত্র পড়ছো যে আহ, কিভাবে হয়, cos C is equal to কি হবে, কি জানি ছিল সূত্রটা, কোসাইন সূত্রটা কি ছিল, C square is equal to A square plus B square minus 2AB cos C, এরকম না? ঠিক আছে, সেখান থেকে আমি একটা cos C সমান কি লেখা যায়, A square plus B square minus C square divided by 2AB। বুঝতে পারছো? অর্থাৎ দেখো একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে যে কোনো কোণ বের করা যায়। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে যে কোনো কোণ তুমি বের করতে পারবে। যে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে চাচ্ছ, সেই দুইটাকে তুমি সামনে দিবা, সেই দুইটার গুণফলকে নিচে দিবা, আর যেইটা আরেকটা বাহু আছে সেটাকে তুমি এই পাশে দিবা। বুঝে গেছে? এখন আমাদের ত্রিভুজ হচ্ছে কোনটা? ত্রিভুজ হচ্ছে এইটা, এইটা আমাদের ত্রিভুজ। আচ্ছা, এইটা যদি আমার ত্রিভুজ হয়, দেখো আমি প্রথম কোনটা বের করতে যাচ্ছি। আচ্ছা, আমি যদি এইটা বের করতে পারি, তাহলে দেখো আমার আলফা জানা আছে, আর এইটা যদি বের করতে পারি, আলফা থেকে এইটা বাদ দিলেই আমার θ1 বের হয়ে যাবে। বুঝো? আচ্ছা, তাহলে এই যে এই কোণটা যেটা আমি বললাম, এটার একটা নাম দিতে পারি আমি, এটাকে আমি এইটুককে আমি বিটা বলতে পারি, না বললেও সমস্যা নেই কিছু, আমি এটাকে বিটা বলি তোমাদের বোঝার সুবিধার জন্য। এইটুককে আমি বললাম বিটা, এই যে এই কোণটা, এটাকে বললাম বিটা। তাহলে বিটা সমান সমান কি হবে, দেখো বিটা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ, বিটা হচ্ছে ত্রিভুজের এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ, যেটা দৈর্ঘ্য হচ্ছে L1 আর এটা দৈর্ঘ্য হচ্ছে L। ঠিক আছে? তাহলে cos বিটা সমান সমান কি লেখা যাবে, cos বিটা is equal to L1 স্কয়ার প্লাস L স্কয়ার মাইনাস L2 মাইনাস 2, না, মাইনাস L2 স্কয়ার হবে, মাইনাস L2 স্কয়ার ডিভাইডেড বাই 2L1 ইনটু L। এটা লেখা যায়, দেখো তো, এই সূত্রটা ইউজ করে লিখছি। বুঝা গেছে? দেখো তো, অর্থাৎ এই যে ত্রিভুজটা আমি চিন্তা করছি, এই ত্রিভুজটার এই বাহুটা নিছি আমি, অর্থাৎ এই বাহুটাকে নিছি, আর এই বাহুটাকে নিছি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহুকে নিছি আমি। এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণই তো বিটা, তাহলে বিটা নিতে হলে এটাকে আমি বলতেছি L1 আর এটাকে বলতেছি L। সেই ইউজ করে আমি সূত্রটা লিখছি। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? বুঝা গেছে? তাহলে দেখো এখান থেকে তুমি বিটা বের করতে পারবা। বিটা সমান সমান কি হবে, cos ইনভার্স L1 স্কয়ার প্লাস L স্কয়ার মাইনাস L2 স্কয়ার ডিভাইডেড বাই 2L1 L। তাহলে θ1 কি হবে, আলফা মাইনাস বিটা, এটা কি বুঝো? এখান থেকে চিন্তা করলে দেখো, মানে এখান থেকে দেখতেই তো পাচ্ছ যে আলফা থেকে বিটা বাদ দিলেই θ1। বুঝতে
তার মানে তোমার যেহেতু মানে L1 L সবকিছুই জানা, তাহলে বিটাও তোমার জানা, আর বিটা জানা থাকলে তোমার আলফাও তো জানা বলতেছো, তাহলে আলফা বিটা দুইটা যদি জানা থাকে সেখান থেকে তুমি থিটা 1 বের করতে পারতেছো। কিন্তু একইভাবে তুমি যদি এখন থিটা 2 এর মানটা বের করতে চাও, দেখো থিটা 2 দেখো যে এইখানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার একটা এটা কি বলা হয় জানি, ভুলে গেলাম। এই যে এই কোণটা, এটা কি বহিস্থ কোণ বলে? এটাকে বর্ধিত কোণ বলে স্যার, বহিস্থ বর্ধিত কোণ। হ্যাঁ, বর্ধিত কোণ। তাহলে এই যে এই থিটা 2 মানে কি হবে বলো তো? এটাকে এইভাবে বলা যায় যে এই পুরোটা থেকে মানে এই কোণটা যদি আমরা বের করতে পারি, আমরা তো বলছি যে এই ত্রিভুজের যে কোনো কোণ আমরা বের করতে পারবো। তাহলে যে কোনো কোণ বের করতে পারলে এইটাকে আমরা বের করতে পারবো। এইটা থেকে মানে 180 থেকে এটা বাদ দিলে কি হবে? থিটা 2 পাওয়া যাবে। তার মানে এই কোণটা আসলে 180 ডিগ্রি মাইনাস পাই মাইনাস থিটা 2। বুঝো কিনা দেখো। অর্থাৎ ত্রিভুজের যে এই কোণটা আসতেছে, অর্থাৎ এই যে কোণটা ত্রিভুজের, এই কোণটা হচ্ছে পাই মাইনাস থিটা 2। বুঝা যায়? বুঝছো কিনা দেখো। তার মানে পাই মাইনাস থিটা 2 আসলে কোন বাহুর মধ্যে? L1 আর L2 বাহুর মধ্যে। তাহলে এটা লিখে ফেলতে পারি আমরা। তাহলে পাই মাইনাস থিটা 2 কি হবে? cos পাই মাইনাস থিটা 2 L1 আর L2 এর মধ্যে L1 স্কয়ার প্লাস L2 স্কয়ার মাইনাস L স্কয়ার ডিভাইডেড বাই 2 L1 L2। তাহলে এখান থেকে তুমি পাই মাইনাস থিটা 2 বের করতে পারবা এবং পাই মাইনাস মানে থিটা 2 বের করতে পারবা। বুঝা গেছে? তাহলে একবারে তুমি লিখে ফেলতে পারো যে থিটা 2 সমান কি হবে? থিটা 2 সমান হবে পাই মাইনাস cos ইনভার্স L1 স্কয়ার প্লাস L2 স্কয়ার মাইনাস L স্কয়ার ডিভাইডেড 2 L1। বুঝতে পারছো কিনা বলো? ও তোমার দুইটাই বের হয়ে গেল, থিটা 1 থিটা 2। তাহলে এখন থিটা 3 কিভাবে বের করবা? তোমার ফাই যেহেতু জানা আছে, তাহলে ফাই থেকে তুমি যদি থিটা 1 থিটা 2 বিয়োগ দাও, কেন তুমি ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশন থেকে অলরেডি জানো যে ফাই ইজ ইকুয়াল টু থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। তাহলে এটা থেকে যদি বিয়োগ দাও তাহলে তুমি থিটা 3 বের করতে পারলা। তার মানে আমাদের যে তিনটা কথা ছিল যে আমি তিনটা ইকুয়েশন বের করব, তার মানে দেখো আমার জাস্ট এক্স ওয়াই ফাই জানা থাকলে আমি বের করতে পারতেছি কিনা থিটা 1 থিটা 2 থিটা 3। তাহলে এই যে সলিউশনটা করলাম এটাই হচ্ছে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন। বুঝে গেছে? তার মানে এই ইকুয়েশন তিনটাকে আমরা বলছি ইনভার্স কাইনেমেটিক ইকুয়েশন। বুঝতে পারছো কিনা বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এটা কি স্যার সলিউশনের ওয়েটা কি স্যার ফিগার বেসিসে চেঞ্জ হবে নাকি স্যার এভাবে ফিক্সড ভাবে সব ফিগার এটাই অ্যাপ্লাই করব সলিউশন না, করার এই ক্ষেত্রে? প্রবলেমের জন্য এটা সলিউশন। এরকম যদি একটা আচ্ছা আচ্ছা প্ল্যানার রোবট থাকে 3 ডিগ্রি অফ ফ্রিডম, 3 ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বলতে কি বোঝায় আমি ক্লাসে বলছি, এখানে আবার বলি যে ফ্রিডম মানে হচ্ছে দেখো তুমি লিঙ্ক 1 কে যে কোনো পজিশনে রাখতে পারো, অর্থাৎ যে কোনো থিটা 1 তুমি দেখতে পারো, তোমার ফ্রিডম আছে। ওকে, একটা ফ্রিডম পাইলা। আবার লিঙ্ক 1 কে যে কোনো পজিশনে রেখে মানে যে কোনো থিটা 1 এ রেখে লিঙ্ক 2 কেও তুমি যে কোনো থিটা 2 তে রাখতে পারো, তোমার আর একটা ফ্রিডম আছে। তাহলে থিটা 1 কেও তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, থিটা 2 এর মানও যে কোনো কিছু করতে পারো। আবার দেখো এই দুইটাকেও তুমি যে কোনো কিছুতে রেখে লিঙ্ক 3 কেও যে কোনো পজিশনে রাখতে পারো, থিটা 3 এর মানও তুমি যে কোনো কিছু করতে পারো। ঠিক না? তার মানে তোমার তিনটা ফ্রিডম আছে এখানে, থিটা 1 থিটা 2 থিটা 3। তাহলে এরকম যদি একটা 3 ডিগ্রি অফ ফ্রিডম রোবট থাকে, প্ল্যানার রোবট উইথ 3 রেগুলার জয়েন্ট, তাহলে সেটার জন্য এরকম ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন এটাই। এখন 4 ডিগ্রি অফ ফ্রিডম রোবট থাকলে আলাদা সলিউশন হবে, বা যদি অন্যরকম মানে যে তিনটা যদি রেগুলার জয়েন্ট না থাকে, প্রিজমেটিক জয়েন্ট থাকে, তাহলে আলাদা ধরনের সলিউশন হবে। বুঝা গেছে? মানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হলো যে একটা ইনভার্স কাইনেমেটিক প্রবলেম বলতে আমরা কি বুঝাচ্ছি, বা এই ধরনের প্রবলেমের সলিউশনটা কি হয়। বুঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, এখন কথা হলো যে এই সলিউশন কি একটাই সম্ভব এই প্রবলেমের? এখন এইটা একটু দেখি যে সলিউশন কি একটাই সম্ভব কিনা। সলিউশন একটাই সম্ভব বলতে যে আমি কি জাস্ট একটা থিটা 1 থিটা 2 থিটা 3 দিয়ে কি এক্স ওয়াই ফাই অ্যাচিভ করা সম্ভব?
আমি যদি রোবটটাকে অন্য কোনোভাবে রেখেও যদি সেম এক্সি ওয়াই ফাই অ্যাচিভ করতে পারি তাহলে সেটাও একটা সলিউশন হবে। কেন আমার তো বলে দিছে এই এক্সি ওয়াই ফাইতে তোমাকে রোবটটা রাখতে হবে। এখন তুমি যেভাবে পারো। তুমি থিটা 1 থিটা 2 থিটা 3 মান তুমি একভাবে রাখো, এক সেট যদি একাধিক সেট ভাবে রেখে পারো তাহলেও সমস্যা নাই। এখন দেখি একাধিক সেট হয় কিনা। দেখো এটা কি রোবটটা কিন্তু এইভাবে আমরা রাখতে পারতাম। আমরা যদি এই লিঙ্ক 1 টাকে এইভাবে না রেখে এবং লিঙ্ক 2 টাকে এইভাবে না রেখে আমি যদি জাস্ট এইভাবে রাখতাম, লিঙ্ক 1 টাকে এইভাবে এবং লিঙ্ক 2 টাকে এইভাবে যদি রাখতাম, অর্থাৎ এটা আমার নতুন মানে নতুন লিঙ্ক 1 হতো। লিঙ্ক 1 এর নতুন পজিশনটা এদিকে হতো, এটাকে আমি বলতাম থিটা 1 প্রাইম। আর লিঙ্ক 2 এর নতুন পজিশনটা এদিকে হতো, এটাকে আমি বলতাম থিটা 2 প্রাইম। তাহলে সেইটা দিয়েও কিন্তু আমি দেখো একই এক্সি ওয়াই ফাই অ্যাচিভ করতে পারি কিনা। আমার কথা কি বুঝছো কিনা? অর্থাৎ আমি যদি রোবটটা যদি এইভাবে থাকতো তাও কিন্তু ওই এক্সি ওয়াই এবং ফাই অ্যাচিভ করা সম্ভব। এটাকে কিন্তু মুভ করা যাবে না লিঙ্ক 3 টা। এটাকে যদি একটু মুভ করো এক্সি ওয়াই ফাই চেঞ্জ হতে পারে, এক্সি ওয়াই চেঞ্জ হতে পারে, আবার এটাকে এদিক না রাখলে ফাইটাও থাকবে না। বুঝা গেছে? তার মানে এটাকে এই এক্সি ওয়াই ফাইতে রাখতে হলে এটাকে ধরাই যাবে না। যেটা করতে পারো তুমি লিঙ্ক 1 লিঙ্ক 2 চেঞ্জ করতে পারো, লিঙ্ক 1 লিঙ্ক 2 এর অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারো। তো সেটা আরেকটা অ্যাঙ্গেল রেখে তুমি কিন্তু এই আরেকটা অ্যাঙ্গেল এরকম রাখা সম্ভব। বুঝা গেছে কিনা দেখো। বুঝতে পারছো? তার মানে আরেকটা অ্যাঙ্গেল যদি সেটার হ্যাঁ বুঝতে পারছো? আরেকবার একটু স্যার বলতে হবে। আর আরেকবার বলি, এখান থেকে এখানে আসলে ফিগারটা আমার আবার আঁকতে হবে না, এখান থেকে দেখে। ওকে, যেটা বোঝাতে চেষ্টা করছি যে দেখো এই যে এই রোবটটাকে এইভাবে রেখেও আসলে কি করা যাচ্ছে, আমরা কিন্তু ওই এক্সি ওয়াই ফাই অ্যাচিভ করতে পারতেছি। অর্থাৎ রোবটটাকে তুমি যদি এইভাবে না রেখে এইভাবে রাখো, অর্থাৎ এইভাবে রাখো তাতেও কিন্তু তুমি সেম এক্সি ওয়াই ফাই অ্যাচিভ করতে পারতেছো। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি এইভাবে রাখো তাতেও অ্যাচিভ করতে পারতেছো না। তার মানে তো সলিউশনটা এক সেট হচ্ছে না, মানে দুই ভাবে মানে দুইটা সলিউশন আসতেছে, একাধিক সলিউশন আসতেছে। বুঝা গেছে কি? বুঝা গেছে? তাহলে সেইটার সলিউশনটা কি হবে সেটাও এভাবে লিখে ফেলা যায়। সে আমাদের এইটার মতো যদি ছবি আঁকি আমি, যেমন সে আমি আঁকছিলাম কিরকম, আমি যদি জাস্ট লাইন দিয়ে যদি আঁকি, যেমন একটা আঁকছিলাম কালো, যে সেটাকে বোঝায় যে একটা লিঙ্ক ছিল এরকম, আরেকটা লিঙ্ক তার মাথায় ছিল এরকম। লিখি বোঝাচ্ছিলাম যে একটা লিঙ্ক ছিল এখানে, যেটা মানে মেমোরি পাচ্ছে না, কিছু মুছে দিতে হবে আসলে হয়তো। দেখো দেখছিলাম আমরা। ওকে, আমি আবার আঁকি, ওটা সেভ হয়। ওকে।
এরকম তো ছিল। তো এটাকে আমরা বলতেছিলাম থিটা 1, এটাকে আমরা বলতেছিলাম থিটা 2, এটাকে বলতেছিলাম থিটা 3। ওকে। তাহলে এখন আমি যেটা বলছি যে আমি এই যে এই কোণটাকে আমি বলতেছিলাম কি, এখান থেকে এখানে যে কানেক্টিং লাইনটা এটাকে বলতেছিলাম আমরা এল বলতেছিলাম, এবং এই পুরো কোণটাকে বলতেছিলাম তুমি আলফা। এটাকে বলতেছিল আলফা, এটাকে বলতেছিল বিটা। ওকে। এখন এর বলতেছে যে তুমি এই কনফিগারেশন না রেখে নতুন একটা কনফিগারেশন আছে এখান থেকে এই দূরত্ব, যেহেতু এটা সিমেট্রিক হবে, তুমি এই কনফিগারেশনও রাখতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে কনফিগারেশন হচ্ছে এটা, মানে রোবটটা এইভাবে রাখলা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তাহলে এইটা একটা কনফিগারেশন হতে পারে, এবং সেক্ষেত্রে এই একই এক্সি ওয়াই ফাই অ্যাচিভ করা সম্ভব। তার মানে আর এর সলিউশন আসতেছে। তাহলে আর এর সলিউশন আসলে সেটাকে তো একটা নাম দিতে হবে। এটার জন্য এটার নাম দিলাম হচ্ছে থিটা 1 প্রাইম। এই পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের থিটা 1 প্রাইম। এটাকে এইভাবে লিখি থিটা 1 প্রাইম। আর এই যে অ্যাঙ্গেলটা, এটার সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে আমরা বলি থিটা 2 প্রাইম। আর এইটার সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলতে হবে আমাদের থিটা 3 প্রাইম। তাহলে এখন দেখো থিটা 1 প্রাইম আসলে কি? থিটা 1 প্রাইম দেখো কি, যে এই পুরোটা কিন্তু এটা সিমেট্রিক, মানে এই যে এই লাইনটা এটার সিমেট্রিক। তার মানে এটা যদি বিটা হয় এটাও বিটা। বুঝা গেছে? এটা বিটা হলে এটাও বিটা। তাহলে বিটা যদি হয় তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা থিটা 1 প্রাইম হবে আসলে আলফা প্লাস বিটা। বুঝা যায়? তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি, থিটা 1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে আলফা প্লাস বিটা। আর থিটা 2 প্রাইম কি হবে দেখো, থিটা 2 প্রাইমও একইভাবে তুমি লিখতে পারো, যে এইটা যদি এটা সিমেট্রিক হয়, অর্থাৎ এইটা যেরকম এটাও একই রকম। তার মানে এটা যদি থিটা 2 হয় তাহলে এটার মানটা সেম হবে। থিটা 2 প্রাইম আর থিটা 2 এর মান সেম হবে, কিন্তু থিটা 2 হচ্ছে আসলে লিঙ্ক 1 থেকে রোটেট করা লাগতেছে কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক না? লিঙ্ক 1 থেকে ক্লকওয়াইজ, আর এটা রোটেট করা লাগতেছে লিঙ্ক 1 থেকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে থিটা 2 প্রাইম হবে আসলে জাস্ট মাইনাস দিতে হবে। বুঝে গেছে? আর থিটা 3 প্রাইম আগের মতোই, এটা হচ্ছে ফাই মাইনাস থিটা 1 প্রাইম প্লাস থিটা 2 প্রাইম। না, থিটা 1 প্রাইম প্লাস থিটা 2 প্রাইম প্লাস থিটা 3 প্রাইম আগের মতোই ফাই। বুঝে গেছে? তাহলে এখানে কিন্তু দুই সেট সলিউশন তুমি পাচ্ছ। এই যে আগের এক সেট থিটা 1 থিটা 2 থিটা 3, এটা দিয়েও এক্স ওয়াই ফাই অ্যাচিভ করা সম্ভব। আর থিটা 1 প্রাইম থিটা 2 প্রাইম থিটা 3 প্রাইম দিয়েও এক্স ওয়াই ফাই অ্যাচিভ করা সম্ভব। বুঝা গেছে? বুঝছো কিনা বলো? নয় আসছে কারো বুঝছো কিনা বলো? স্যার পাই কোনো কোশ্চেন আছে? থিটা 3 প্রাইমটা একটু বুঝতে পারলাম না কিভাবে আসবে। থিটা 3 প্রাইম মানে আমরা নতুন প্রাইম গুলো বলছি, যে নতুন যে কনফিগারেশনটা আছে, মানে রোবটটাকে তুমি যদি এইভাবে রাখো, রোবটটাকে যদি এইভাবে রাখো, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলোর তো নাম দিছি কি আমরা? নাম দিছি হচ্ছে লিঙ্ক 0 সাপেক্ষে লিঙ্ক, নতুন লিঙ্ক 1টা যেটা, সেটাকে বলতেছি থিটা 1। একইভাবে লিঙ্ক 1 এর সাপেক্ষে নতুন লিঙ্ক 2টা, মানে নতুন পজিশনে লিঙ্ক 2টা, এটাকে বলতেছি থিটা 2 প্রাইম। একইভাবে লিঙ্ক, যে নতুন যে লিঙ্ক 2টা আছে সেটার সাপেক্ষে আমার লিঙ্ক 3 ধরতে হবে না, সেটাকে বলছি থিটা 3 প্রাইম। বুঝা গেছে? এখন তো তোমার লিঙ্ক 2 এটা, বুঝতে পারছো কি? জি স্যার। ওকে। তাহলে এইটা হচ্ছে আরেক, তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন কিন্তু ইউনিক না, মানে এক্স এর সলিউশন পাবা এরকম না। সলিউশন অফ ইনভার্স
কাইনেমেটিক প্রবলেম ইজ নট ইউনিক, মানে এক্সিটি যে সলিউশন পাবা সেরকম না। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় বলে যে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন করে দেখাও এবং দেখাও যে ইনভার্স কাইনেমেটিক প্রবলেমের সলিউশন ইউনিক না। তখন কিন্তু এই যে এই পার্টটাও দেখাতে হবে, শুধু θ1 θ2 θ3 বের করলেই হবে না, এইটাও দেখাতে হবে, θ1 প্রাইম θ2 প্রাইম θ3 প্রাইম, অর্থাৎ এই ফিগারটাও দিতে হবে। বুঝে গেছে? কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন আছে? স্যার θ1 আর θ2টা যদি আরেকবার দেখেন। θ1 θ2 না θ1 প্রাইম θ2 প্রাইম? প্রাইম দুইটা, প্রাইম। প্রাইম দুইটা হচ্ছে এই দেখো, মানে আমরা বলতেছি যে এখানে এই যে নতুন যে কনফিগারেশনটা, মানে শুধু এই লিঙ্ক 1 আর লিঙ্ক 2 তো চেঞ্জ হচ্ছে, লিঙ্ক 3 তো আর হাত দিতেছি না আমরা, ঠিক? তাহলে এই যে এইটা আর এইটা, এই দুইটা পুরোপুরি একটা একটা সিমেট্রিক, মানে এইটা এই লাইনের সাপেক্ষে এই নিচেরটা মানে এইটা আর উপরটা পুরোপুরি সিমেট্রিক। ঠিক আছে? সিমেট্রিক যদি হয় তাহলে সেক্ষেত্রে এই বিটা, এটা যদি বিটা হয় তাহলে এইখানেও যে কোণটা হবে এটাও বিটা হবে। আচ্ছা, এটা যদি বিটা হয় অর্থাৎ এই কোণটাও যদি বিটা হয়, তার মানে আমার টোটাল কোণটা যেটা θ1 প্রাইম, তাহলে সেটা কি এই নতুন বিটা সাথে আগের আলফা, বা কেউ যদি বলে যে 2 বিটা প্লাস আগের θ1 তাও হবে। বুঝে গেছে? তাহলে সেটা দিয়েও বলতে পারো যে 2 বিটা, এই পুরোটা হচ্ছে এটা দুইটা বিটা প্লাস θ1, এইভাবে বলা যায়, অথবা আলফা প্লাস বিটা সেটাও বলতে পারো। বুঝে গেছে? θ1 প্রাইমটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আসো θ2 প্রাইমটা। θ2 প্রাইম আমরা কিভাবে, মানে আমরা বলছি লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 যে কোণটা উৎপন্ন করতেছে নতুন কনফিগারেশন, সেটাকে আমরা প্রাইম দ্বারা লিখতেছি। তাহলে এটা হচ্ছে θ2 প্রাইম। আচ্ছা, এখন দেখো যেহেতু এটা সিমেট্রিক, তার মানে এই যে এইটা আর এইটা, এদের সাথে যে কোণটা, এটা যদি θ2 হয় এটার নিউমেরিক্যাল ভ্যালু একই হবে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে। কিন্তু এখানে একটা সাইনের বিষয় আছে। সাইনের বিষয় কি, আমরা যদি বলতেছি যে দেখো আগের বার লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 টা ছিল এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আমাকে θ2 ঘুরতে হচ্ছিল। আর এইবার আমাকে লিঙ্ক 1 এর সাপেক্ষে আমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হচ্ছে। তাহলে আগেরটাকে যদি আমি পজিটিভ বলি, নতুনটাকে আমার নেগেটিভ বলতে হবে। তো এই জন্য আমি একটা মাইনাস দিচ্ছি, অর্থাৎ θ2 প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস θ2। বুঝা গেছে? জি স্যার। স্যার θ1 প্রাইম কি স্যার 2 বিটা প্লাস এটাও θ1 লেখা লেখা যায়, যায় না? দেখা যায় এভাবে লেখা যায়, 2 বিটা প্লাস θ1, এটাও লিখতে পারো, একই কথা। তার কারণ হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কি, θ1 প্লাস বিটা। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। আমাদের প্ল্যানার কাইনেমেটিক্সে আমরা এই পর্যন্তই দেখবো। তোমাদের ইসে যে দেখবা, আমাদের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, এখানে আরো কিছু আছে এক্সট্রা, এগুলো আমরা আর দেখবো না। এখানে প্যারালাল লিঙ্কেজ আছে, এটা দরকার নেই। তাহলে এই পর্যন্ত দেখলেই হবে। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ডিফারেন্সিয়াল মোশন, অর্থাৎ এবার আমরা ডিফারেন্সিয়েশন করবো। অর্থাৎ এই পর্যন্ত ছিল আমাদের পজিশন নিয়ে সবকিছু আমরা করলাম, সেটা ফরওয়ার্ড কাইনেমেটিক দেখলাম, ইনভার্স কাইনেমেটিক দেখলাম। এরপরে দেখবো হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল মোশন। তো এটা একদম সিমিলার, অর্থাৎ আমরা এবার এক্স ওয়াই ফাই কে ডেরিভেটিভ করবো আর কি। তাহলে আমরা একটা এক্সাম্পলের জন্য একটা আবার মেমোরি নেই। আচ্ছা, একটু দেখি মেমোরি।
আচ্ছা, তো এরপর আমরা দেখবো হচ্ছে ডিফারেনশিয়াল মোশন। আচ্ছা, ডিফারেনশিয়াল মোশন আমরা কিভাবে ডিফাইন করি? সে যদি একটা প্লেনে হয়, মনে করো কোনো একটা পার্টিকেল এই পথে যাচ্ছে, ঠিক না? তার মানে সেগুলোকে আমরা কিভাবে করি? মানে তার পজিশনটাকে ডিনোট করার জন্য আমরা কি করি? আমরা একটা পজিশন ভেক্টর, ঠিক না? এরকম একটা ভেক্টর দিই, ঠিক না সবসময়? আর ভেক্টর। এখন এই ভেক্টরটা তো আসলে কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট না। বিভিন্ন কোঅর্ডিনেট তুমি আর ভেক্টরকে লিখতে পারো। যেমন তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আর ভেক্টরটাকে লেখো, এটাকে লেখা যেতে পারে এক্স বা আর এক্স, যেটাকে আমরা বলি আর এক্স, আর এর এক্স কম্পোনেন্ট প্লাস আর এর ওয়াই কম্পোনেন্ট ইন্টু জে ক্যাপ, এভাবে লেখা যায়। এটাকে আমরা অনেক সময় আমরা এইভাবে লিখি, এবং এটা ইজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে? যে আর ইজ এ ফাংশন অফ টাইম। টাইমের সাথে সাথে আর এক্স বা আর ওয়াই এটা চেঞ্জ হবে। ইজ এ ফাংশন অফ টাইম। ওকে, এটাকে এভাবে লেখা হয়। এক্স কম্পোনেন্টটাকে অনেক সময় আর এর এক্স কম্পোনেন্টটাকে এক্স দ্বারা লেখা হয়, আর এর ওয়াই কম্পোনেন্টটাকে ওয়াই দ্বারা লেখা হয়। এভাবে লেখা যেতে পারে। Okay. এখন আমরা যদি ভেলোসিটি ভেক্টর চাই, অর্থাৎ বিভিন্ন টাইমে এই একটু পরে হয়তো এটা হচ্ছে আর টি টাইমে আর এখানে ছিল, তোমাকে দেখতে পাচ্ছ স্ক্রিন? সেই পজিশন ভেক্টরটা হয়তো টি প্লাস ডেল টি টাইমে এখানে ছিল। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যদি ভেলোসিটি ভেক্টরটা চাই এক টাইম, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করলে তো এক্স আই ক্যাপ, তাহলে এটা এইভাবে আসবে ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ। এই ডিএক্স বাই ডিটি আই ক্যাপ এটাকে আমরা বলেছি ভেলোসিটি ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এবং ডিওয়াই বাই ডিটি এটাকে আমরা বলেছি ভেলোসিটি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, তার মানে আমরা এখন যেটা করবো, আমরা তো এক্স সি আছে ওয়াই আছে, তাহলে আমরা যদি ভেলোসিটি ভেক্টরটা চাই আসলে, তাহলে আমাদের আগে যেমন আর কে আমরা লিখছিলাম কিভাবে, বা পজিশন আমরা যখন ইন্ডিভেক্টরের পজিশন ভেক্টরটাকে আর ই দ্বারা লেখা যায়, এবং সেটা যদি ভেক্টরাল ফর্মে আমরা কম্পোনেন্ট ফর্মে লিখি, তাহলে সেটাকে লেখা যায় এক্স সি ওয়াই, এরকম, ঠিক আছে? তাহলে এখন আমাদের যদি ভেলোসিটি ভেক্টরটা আমরা বের করতে চাই, অর্থাৎ ইন্ডিভেক্টরের ভেলোসিটি ভেক্টরটা, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেটা হয়তো এরকম হবে ভিএক্স পি, একটা সাবস্ক্রিপ্ট দিতে পারো ওয়াই, এইভাবে, বুঝে গেছি? তাহলে সেক্ষেত্রে আবার ভিএক্সি ওয়াই, ভিএক্সি বা ভিওয়াই এগুলো কি? এগুলো আসলে ডিএক্স বাই ডিএক্সি বাই ডিটি, আর একটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা সিম্পল কেস নিয়ে চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা দুইটা লিঙ্ক নিয়ে যদি চিন্তা করি, এরকম যদি একটা রোবট হয় আমাদের, মনে করো, কোথায় দেখাবো? এখানেই দেখে। সে আগে যেমন আমাদের তিনটা ছিল, এবার আমরা দুইটা নিয়ে চিন্তা করি। সে এরকম 2 ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে চিন্তা করি আমরা। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা লিঙ্ক, সেটাকে আমরা বলছি θ1, একইভাবে এখানে একটা, এটাকে আমরা বলছি θ2। আচ্ছা, আমাদের এই ইন্ডিভেক্টর এটাকে আমরা বলছি xcy। তাহলে এখন বলো যে আমরা যদি ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশন গুলো লিখি, এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, মানে এটার দৈর্ঘ্য যদি L1 হয়, এটার দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে xc ইকুয়াল টু ফরওয়ার্ড কাইনেমেটিক ইকুয়েশনে কি লেখা যাবে? L1 প্লাস θ1 প্লাস এখানে আরো একটা কোণ আছে θ1 L2, এগুলো আমরা জানি অলরেডি, আমরা দেখে আসছি। একইভাবে y সমান সমান L1 sin θ1 প্লাস L2 sin θ1 প্লাস L2, এটা আমরা জানি। এখন আমাদের যদি এটা থেকে আমরা যদি ভিএক্সি বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিএক্সই এটা হচ্ছে আসলে ডিএক্স বাই ডিটি, আর ভিওয়াই এটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি। তাহলে আমাদের কি করতে হবে? এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি এক্স এর টাইমের সাপেক্ষে করতে হবে, তাহলে ডিএক্সই বাই ডিটি এটাই তো আসলে আমাদের কি ভিএক্সই। তাহলে এটা করলে কি আসবে বলো? এটা করলে L1 আর L2 এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো তো আর কিছু হবে না, কিন্তু θ1 θ2 এগুলো টাইমের সাথে চেঞ্জ হয়। তাহলে আমাদের এরকম কিছু একটা আসবে যে L1 কস্টে করলে মাইনাস সাইন হবে, মাইনাস সাইন θ1, এবং θ1 কে আবার করতে হবে, সেটা হচ্ছে d θ1 বাই
d2। একইভাবে ওইটার ক্ষেত্রে হবে মাইনাস L2 sin θ1 প্লাস θ2, এবং এটার ক্ষেত্রে আসবে হচ্ছে d θ1 বাই dt প্লাস d θ2 বাই dt। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু সংক্ষেপে ভেবে বারবার d θ1 d θ2 এটা লিখলে আসলে বারবার লেখাটা ডিফিকাল্ট। এটার জন্য আমরা একটা শর্ট নোটেশন ইউজ করতে পারি। d θ1 বাই dt কে এটাকে আমরা লিখতে পারি θ1 ডট। তোমরা যেমন প্রাইম দাও ফার্স্ট ডেরিভেটিভ y প্রাইম y ডাবল প্রাইম, কারণ টাইমের রেসপেক্টে এভাবে আমরা ডট দিয়ে লিখি অনেক সময়, ঠিক আছে। একইভাবে এটাকেও এভাবে লেখা যায় L2 sin θ1 প্লাস θ2, এটাকে আমরা লিখতে পারি θ1 ডট প্লাস θ2 ডট। এবং আমরা যদি চাই θ1 ডটের গুলোকে একবারে θ2 ডটের গুলোকে একসাথে লিখতে পারি, তবে এটাকে যদি আমরা এইভাবে লিখি L1 sin θ1 প্লাস L2 sin θ1 প্লাস θ2, এটা হচ্ছে θ1 ডটের সাথে, একইভাবে মাইনাস শুধুমাত্র L2 sin θ1 প্লাস θ2 ইন্টু θ2 ডট। আচ্ছা, θ1 ডটের সাথে যারা আছে তাদেরকে একসাথে লিখতাম θ2 ডটের সাথে। একইভাবে তুমি VY ও বের করতে পারবা। VY হবে DYE বাই dt, এবং এটা অনেকটা সহজই হবে। এটা একবারে লিখে দিই, L1 জাস্ট সাইনের জায়গায় cos আসবে, ঠিক L2 cos θ1 প্লাস θ2 θ1 ডট প্লাস L2 cos, না মানে cos এর জায়গায় আসলে কি আসবে? হ্যাঁ, সাইনের জায়গায় cos আসবে, L1 cos θ1 ইনটু, হ্যাঁ ঠিক আছে, L2 cos θ1 প্লাস θ2 ইনটু θ2 ডট। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? এটা হচ্ছে VXC VY, জাস্ট ডিফারেন্সিয়েশন, আর কিছুই না। তোমাকে দেখতে পাইছো, শুনতে পাইছো আমার কথা? জি স্যার। ওকে, এখন যদি একটু দেখো যে আসলে এই যে ফার্স্ট টার্মটা θ1, এই যে এই টার্মটা θ1 ডটের সাথে যে টার্মটা আছে, এটা যদি একটু লক্ষ্য করি আমরা, তাহলে দেখা যাবে এটা আর কিছুই না, এটা হচ্ছে আসলে ডেল XC বাই ডেল θ1। তুমি এটা করে দেখতে পারো, যেমন ডেল XC বাই ডেল θ1, এখান থেকে যদি দেখো, যেমন এটাকে যদি তুমি θ1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, অন্য কালি দিয়ে লিখি, তো এখান থেকে যদি ডেল XC বাই ডেল θ1 করো, কি আসবে? শুধুমাত্র θ1 এর রেসপেক্টে যদি এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটা আসছে মাইনাস ডেল 1 sin θ1 প্লাস প্লাস এখানে মাইনাস আসবে মাইনাস ডেল 2 sin θ1 প্লাস, বুঝা যায়? এটাই তো আসবে। তার মানে দেখো এই জিনিসটাই কিন্তু আসলে কি, এটা এটাই তো আসলে এটা দেখেন। তার মানে এই যে θ1 এর সাথে যেটা আছে এটা আর কিছুই না, এটা হচ্ছে ডেল XC বাই ডেল θ1। বুঝা গেছে? একইভাবে তুমি যদি করে দেখো, এইটাও হবে ডেল XC বাই ডেল θ2, এবং এটাও যদি করে দেখো, এটা হবে ডেল YE বাই ডেল θ1, এটা হবে ডেল YE বাই ডেল θ2। আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা তাহলে এইভাবে লেখা যায়। এটাকে যদি আমি লিখি, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, তাহলে দেখো VXT এটা এভাবে লেখা যাবে, VXC সমান আসলে ডেল XT বাই ডেল θ1 ইনটু θ1 ডট প্লাস ডেল XT বাই ডেল θ2 ইনটু θ2 ডট। একইভাবে VY সমান হবে ডেল Y বাই ডেল θ1 ডট প্লাস ডেল YE বাই ডেল θ2 ডট। বুঝতে পারছো কিনা বলতো? বুঝে গেছে? আচ্ছা, এইটা তো অ্যালজেব্রিক ফর্মে লিখছো, এটাকে চাইলে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। তো ম্যাট্রিক্স তোমরা জানো যে ম্যাট্রিক্স এইভাবে লেখা যায়,
এটা একটা 2/1 ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটাকে যদি এইভাবে লিখি del x by del theta 1 del x by del theta 2 del y by del theta 1 del y by del theta 2 এটা একটা 2/2 যদি ম্যাট্রিক্স হয় এবং এখানে যদি একটা কলাম ম্যাট্রিক্স theta 1 ডট theta 2 ডট এইভাবে লেখা যায়। দেখো এটা একটা মাঝখানে গুণ, মানে এটা একটা গুণ আছে। তো ম্যাট্রিক্সের গুণ তো তোমরা জানো, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে। ম্যাট্রিক্সে এইখানে যদি এটা 2/1 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণ করতে হলে যেটা হতে হয় সেটা হচ্ছে যে এই লাস্টের এইটা এবং এইটা এই দুটো মিলতে হয়। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করবা সেটার যে অর্ডারের লাস্টের টার্মটা থাকবে এবং পরেরটার অর্ডারের যে ফার্স্টের টার্ম থাকবে, মানে সাইজের প্রথম টার্ম দুইটা মিলতে হবে। ঠিক আছে, এটার সাইজ হচ্ছে 2/2, এটার সাইজ 2/1, মানে এটা 2 আর এটা 2 মিলতে হবে, তাহলেই গুণ করা যাবে। এবং গুণ করলে গুণফল হবে এইটা কিন্তু এইটা, মানে 2/1 একটা ম্যাট্রিক্স হবে। তাই হচ্ছে, দেখো 2/1 হচ্ছে। আচ্ছা, এখন গুণটা একটু দেখি আমরা। গুণ করার নিয়ম হচ্ছে যে এটা কলামগুলোকে এইভাবে এখানে নিয়ে আসতে হয়, তারপর এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে কি পাওয়া যায়, del x by del theta 1 theta 1 ডট, তার মানে এটা পাচ্ছি, প্লাস একটা প্লাস দিতে হবে, প্লাস দেওয়া হলো, প্লাসের পর এই দুইটা গুণ করতে হবে, del x del theta 2 into theta 2 ডট। দেখো এটা পাওয়া গেছে। এবং আমরা জানি যে এটা ম্যাট্রিক্সের ফার্স্ট দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি এই গুণফলের সমান হয়, তার মানে এটার ফার্স্ট এলিমেন্টটা, এটা গুণ করা বলে যে ফার্স্ট এলিমেন্টটা হবে এইটা ইজ ইকুয়াল টু ভিএক্সি হবে। দেখো সেটাই হচ্ছে, বুঝা গেছে। তার মানে এই দুইটা ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, বুঝা গেছে কিনা? এবং এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইকুয়েশন। বুঝতে পারছো? বুঝা গেছে কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। তাহলে এটাকে আরো শর্ট ফর্মে তুমি লিখতে পারো। এবার এটা তো আসলে কি, ভি অফ ই, এটা একটা ভেক্টর 2/1 একটা ভেক্টর। এইটাকে আমরা বলতেছি এটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটা একটা নাম আছে, এটাকে বলি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আর এটাকে আমরা বলতেছি যে জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, যেহেতু থিটা 1 থিটা 2 এগুলো জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, এবং এদের আসলে ফার্স্ট ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে, এটা একটা 2/1 ম্যাট্রিক্স। এইভাবে পাওয়া যায়। বুঝতে পারছেন? অর্থাৎ থিটা 1 থিটা 2 এগুলো তো আসলে জেনারেলি কি, এগুলো জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, এবং জয়েন্ট ডিসপ্লেসমেন্ট গুলোকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। যেমন থিটা 1 হচ্ছে Q1, থিটা 2 হচ্ছে Q2। যদি ডি থাকতো, আগে যেমন একটা এক্সাম্পল আমরা দেখে আসছিলাম যে ডি ছিল, ঠিক আছে, তাহলে এগুলোকে জেনারেলি আমরা কিউ দ্বারা লিখতে পারি। কেন থিটা সবসময় যে থিটাই থাকবে এমন তো না, কোনো জায়গায় যদি প্রিজমেটিক জয়েন্ট থাকে সেই জায়গায় হয়তো থিটা না থেকে এবারে ডি থাকতে পারে। তো এগুলোকে জেনারেলি আমরা কিউ দ্বারা লিখলাম আর কি। এবং এইটা যেহেতু ডট আছে এই জন্য কিউ ডট দিল। তার মানে তাহলে এই এখানে একটা ভেলোসিটি ভেক্টর বের করার একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। যে ভেলোসিটি ভেক্টরটা যদি চাও তুমি, তাহলে তুমি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, জয়েন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম দিয়ে তুমি যদি ম্যাট্রিক্স প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করো, তাহলে এই ভেলোসিটি ভেক্টরটা পেয়ে যাবে। বুঝে গেছে? তো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা বা এটাকে আমরা বলতেছি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এখন বলতো যদি আহ, এখানে যেমন 2 ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক না, দুইটাই থিটা 1 থিটা 2, এটা না হলে যদি 3 ডিগ্রি অফ ফ্রিডম হতো, তাহলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটার সাইজ কত হতো বলা যায়? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? যদি থিটা 3 ও থাকে তাহলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটার সাইজ কি হতো? So 3/3 হতো? আচ্ছা, 3/3 হতো কিনা এটা আমরা চেক করি। আচ্ছা, আমাদের কিন্তু যাই হোক 2 ডিগ্রি অফ ফ্রিডম থাকুক, 3 ডিগ্রি অফ ফ্রিডম থাকতো, আমাদের কিন্তু এক্স আর ওয়াই, যেহেতু আমরা প্ল্যানার চিন্তা করতেছি, তার মানে এক্স আর ওয়াই থাকতো, তার মানে এইটা সবসময় 2ই হওয়া লাগে। সেটা গুণফল তো 2 into 1 হতে হবে, ঠিক না? তার মানে এইটা আসলে দুইটাই থাকবে, কিন্তু এইখানে একটা হয়তো এক্সট্রা আসতো, del x by del theta 3। তার মানে এটা 2/3 ম্যাট্রিক্স হতো, এটা 3/1 ম্যাট্রিক্স হতো, এখানে একটা থিটা 3 প্রাইম আসতো। এই দুইটা মিলতো, তাহলে গুণফল আবার 2/1ই হতো। বুঝা গেছে? বুঝতে পারছো কি? বুঝা গেছে?
তার মানে এখানে আরেকটা হতো থিটা 3 প্রাইম থাকে, এখানে থিটা 3 প্রাইম আসছে, এটা হয়ে যেত 3/1, আর এটার সাথে ম্যাচ করার জন্য এখানে হতো ডেল এক্স বাই ডেল থিটা 3, ডেল এক্স ওয়াই বাই ডেল থিটা 3, অর্থাৎ এইটা আসছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে 3 এটা মিলতেছে, আর এটা গুণ করলে 2 × 1, তার মানে এটা আসতেছে। বুঝে গেছে? আর যদি একটা জেডও থাকতো, অর্থাৎ যদি 3 ডাইমেনশনাল চিন্তা করতাম আমরা, প্ল্যানার রোবট না চিন্তা করে, সেখানে তো একটা VZ আসতো, তখন এটা হচ্ছে 3 বাই সামথিং হয়তো আসতো। যেমন এটা এই ক্ষেত্রে আসতো 3/2 ইন্টু 2/1। ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো তো? বুঝে গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের আসলে মানে এটার সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা এটা কি জিনিস? এটা আর হয়তো 2 মিনিটেই আমাদের শেষ হয়ে যাবে। তো দেখো, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাকে এই জায়গা থেকে যদি আমি আবার একটু লিখি এইভাবে, এখান থেকে যদি আবার একটু লিখি, VXE VYE 2/1, এটাকে যদি এইভাবে লিখি, দেখো, আচ্ছা নয়েজ আসতেছে একটু, এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো, ডেল XC বাই ডেল থিটা 1, ডেল ওয়াই বাই ডেল থিটা 1। আচ্ছা, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটাকে আমি নিলাম ইনটু থিটা 1 ডট দিলাম, একইভাবে ডেল XC বাই ডেল থিটা 2, ডেল ওয়াই বাই, এখানে তো থিটা ভুল করতেছে না, ডেল ওয়াই ঠিকই আছে, ডেল ওয়াই বাই ডেল থিটা 2 ইনটু থিটা 2 ডট। দেখো, আমি এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা কিন্তু এইভাবেও লিখতে পারতাম, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স ইকুয়েশনটা আমি লিখলাম, এটাকে চাইলে এইভাবেও লেখা যায়, অর্থাৎ ফার্স্ট কলামটা নিলাম আমি, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম ইনটু থিটা 1 ডট লিখলাম, অর্থাৎ একটা স্কেলার যদি একটা ম্যাট্রিক্সের সাথে গুণ হয়, তার মানে উভয়ের সাথে গুণ হবে। একইভাবে এখানে একটা স্কেলার, একটা ম্যাট্রিক্স, মানে এইখানে স্কেলারটা যদি এটার সাথে গুণ হয়, তার মানে এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। একইভাবে এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তারপর উপরের রোটা তুমি যোগ করবা, মানে এটা যোগ হবে, এটা যোগ হবে, ইজ ইকুয়াল টু এইটা সমান এইটা হবে, আর এটা সমান এইটা হবে। তাও তুমি দেখো এটাই পাচ্ছ, অর্থাৎ থিটা 1 ডটের সাথে এটা গুণ করো, প্লাস এইটার সাথে এটা গুণ করো, ইজ ইকুয়াল টু এইটা করো। দেখো যে ফার্স্ট ইকুয়েশনের জন্য তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এই ইকুয়েশনটা। বুঝে গেছে? অর্থাৎ এটার সাথে এটা গুণ করে, প্লাস করে এটার সাথে এটা গুণ করে, ইজ ইকুয়াল টু VXC, অর্থাৎ এই ফার্স্ট ইকুয়েশন। একইভাবে এটার সাথে এটা গুণ করে, প্লাস এটার সাথে এটা গুণ করে, ইজ ইকুয়াল টু সেকেন্ড ইকুয়েশন। এইটা পাচ্ছ। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা দেখ, বুঝে যায়? বুঝতে পারছো? জি তার স্যার, মানে এটা হচ্ছে বোঝা একটা গেছে। 2/1 ম্যাট্রিক্স। তাহলে এইটাকে আমরা বলতেছি J1। তার মানে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, ভেলোসিটি ভেক্টর অফ ইজ ইকুয়াল টু J1 হচ্ছে 2/1 কলাম ম্যাট্রিক্স ইনটু থিটা 1 ডট প্লাস J2, মানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, থিটা 2 ডট। অর্থাৎ এটা এইভাবেও লেখা যায়। আচ্ছা, এখন এই J1 আর J2 এর সিগনিফিকেন্সটা কি এটা একটু বলি। সেটা হচ্ছে, দেখো, আমাদের যে এই ফিগারটা আমরা রাখছিলাম, ওকে দেখ, এটা একটু আমরা বুঝি। যে মনে করো একটা কেস আমরা চিন্তা করি, ফার্স্ট কেস, কেস 1, সেখানে আমরা চিন্তা করলাম যে সে থিটা 1.0 বা থিটা 2.0, থিটা 2 ডট সমান সমান 0। তাহলে উপরের ইকুয়েশনে যদি আমরা এই কেসটা, থিটা 2.0 মানে কি দেখো, থিটা 2.0 মানে হচ্ছে যে এই লিঙ্কটা, এইটার কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি নাই। থিটা 2 ডট মানে কি, থিটা ডট মানে কি, থিটা ডট মানে তো হচ্ছে ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, এই জিনিসটাই কি ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তার মানে এখন দেখো আমরা চিন্তা করছি থিটা 2.0, তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 এর কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি নাই, মানে লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 স্থির। মানে এটা হচ্ছে লিঙ্ক 1 থেকে লিঙ্ক 1 আর লিঙ্ক 2 যদি আমি ঝালাই করে দিতাম,
তাহলে লিঙ্ক 1 আর লিঙ্ক 2 একই সাথে ঘুরতো, তার মানে লিঙ্ক 1 এর সাপেক্ষে লিঙ্ক 2 এর কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকতো না। সেই কেসটাই যদি হয়, তাহলে উপরের ইকুয়েশনে আমরা ভিই ভেলোসিটি ভেক্টরটা কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাচ্ছি জাস্ট J1 ভেক্টর ইনটু θ1 ডট, এবং θ1 ডট যদি 1 চিন্তা করি আমরা, তাহলে কি হচ্ছে দেখো, জাস্ট এটাই পাচ্ছি। তার মানে ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে J1 ভেক্টর। বোঝা যায়? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই লিঙ্ক 2টাকে লিঙ্ক 1 এর সাথে ঝালাই করে দিতাম, তারপর যদি শুধুমাত্র এটাকে একক অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরাতাম θ1 কে, মানে প্রথম লিঙ্কটাকে, তাহলে এই দুইটা একসাথেই ঘুরতো, এবং সেই ক্ষেত্রে এই ইনডিফেক্টরের ভেলোসিটি ভেক্টরটা যেই দিকে যেত, কোন দিকে যেত বলতো, এই দুইটাকে যদি একসাথে আমি ঘুরাই, এই দুইটাকে একসাথে ঘুরালে এটা কোন দিকে যাবে, এটা কিন্তু একসাথে একটা ঝালাইয়ের মতো, ঝালাই করে যদি ঝালাই করে রাখলে যেরকম হতো সেরকম হচ্ছে ফেস 1 এর ক্ষেত্রে। তার মানে এটা আসলে ঘুরতো, V1টা কোন দিকে যেত, এটা এদিকে যেত। বোঝা যায়? এটা কি বুঝো কিনা? মানে কোনো কিছুকে যদি তুমি ঘোরাও, কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘুরে, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এই ভেলোসিটিটা সবসময় কি হয়, স্পর্শক বরাবর হয়, এবং স্পর্শকটা সবসময় কি হয়, এই দুই পয়েন্টের স্পর্শকটা সবসময় এই যে রেডিয়াসের সাথে লম্ব হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ঠিক না? তার মানে এই ক্ষেত্রে তো কি, এই পয়েন্ট আর এই পয়েন্টটা মাঝখানে পুরোটাই হচ্ছে ঝালাইয়ের মতো হয়ে গেছে, ঠিক না? এই পুরোটা স্থির, এই পুরোটার মধ্যে কোনো ই নাই। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে কানেক্টিং লাইন, সেইটার সাথে আসলে লম্বভাবে এইদিকে যাবে, অর্থাৎ ভেলোসিটি ভেক্টরটা এদিকে হবে, এবং এটাই হচ্ছে J1 ভেক্টর। বুঝা গেছে কিনা? তার মানে J1 ভেক্টরটার ডিরেকশন আসলে কোন দিকে, J1 ভেক্টরের ডিরেকশন আসলে এইটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন। বুঝতে পারছো কিনা দেখো, বুঝা গেছে? J1টা কি, এটাকে বুঝতে পারছি না। J1 হচ্ছে যদি আমি লিঙ্ক 2টাকে স্থির রেখে লিঙ্ক 1টাকে একক ভেলোসিটিতে ঘুরাই, তাহলে ইন্টি ভেক্টরটা যেই দিকে যাবে, তার ভেলোসিটি ভেক্টরটা যেই দিকে থাকবে, ভেলোসিটি ভেক্টরই হচ্ছে J1 ভেক্টর। বুঝা গেছে? আবার J2 ভেক্টরটাও বের করতে পারো, যে কেস 2 যদি চিন্তা করো, সে মনে করো θ1 ডট এবার 0 এবং θ2 ডট এটাকে তুমি 1 চিন্তা করো, তাহলে উপরের ইকুয়েশন থেকে তুমি পাচ্ছ VE ভেক্টরটা হচ্ছে 2/1 ইজ ইকুয়াল টু হবে জাস্ট J2। বুঝো কিনা দেখো, জাস্ট তুমি যদি এখানে এই কেসটা চিন্তা করো, এই কেসটাকে তুমি এখানে বসায় দাও, অর্থাৎ θ1 ডট 0, তার মানে এই পুরোটা 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে, এবং এটা সমান 1 হলে মানে শুধু J2 থাকবে, মানে এইটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে। তাহলে মানে কি দেখো, এবার যদি চিন্তা করো যে তুমি θ1 ডট 0 করছো, তার মানে লিঙ্ক 1টাকে তুমি স্থির করে ফেলছো, মানে এইটার সাথে ঝালাই করে ফেলছো, মানে এইটা আর ঘুরবে না, এইটার অ্যাঙ্গুলার কোনো ভেলোসিটি থাকবে না, এটা ফিক্সড। তাহলে শুধুমাত্র ঘুরবে কে, শুধুমাত্র ঘুরবে লিঙ্ক 2, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে লিঙ্ক 2টা ঘুরবে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি লিঙ্ক 2 ঘুরে, অর্থাৎ এরকম যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের স্পর্শক নিশ্চয়ই এদিকে যাবে, অর্থাৎ এটা কার পারপেন্ডিকুলার হবে, এইটার পারপেন্ডিকুলার হবে। বোঝা গেছে? তার মানে J2 ভেক্টরটা আসলে কোন দিকে যাবে বলো, J2 ভেক্টরটা আসলে এইটার পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন যাবে। বুঝতে পারছো কিনা বলো? কোনো কোশ্চেন আছে কিনা বলো? আচ্ছা, এখন যদি দুইটাই থাকে তাহলে কি হচ্ছে, দুইটা থাকলে এই যে দুইটাই হবে, মানে দুইটাই থাকলে যে তোমার J1 ভেক্টরটার ডিরেকশনও তুমি জানো, J2 ভেক্টরটার ডিরেকশনও তুমি জানো, এখন এইটার সাথে একটা স্কেলার যুক্ত হবে, স্কেলার দিয়ে কোনো একটা ভেক্টরকে গুণ করলে কি হয়, তার রেখাটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর J2টাও একটা স্কেলার, এই θ2 ডট এটা দিয়ে গুণ হবে, এটা এদিকে যাবে, তাহলে এই দুইটা ভেক্টরের সামেশন কি মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটি ভেক্টরটা, এটাই হবে ভেলোসিটি ভেক্টর। ঠিক আছে? বুঝা গেছে কেন? বুঝতে পারছো? অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা মাঝখান দিয়ে আসলে ভেলোসিটি ভেক্টরটা যাবে। কোনো কোশ্চেন থাকলে বলো।
স্যার একটু উপরে বি এক্সি এর একটা ইকুয়েশনে একটু প্রবলেম ছিল। হ্যালো আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা ওইটা আসতেছে। বাকি যে হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? মানে J1, J2 জ্যাকোবিয়ান ভেক্টরটা আসলে কি, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আসলে কি জিনিস? তার কলামগুলো আসলে কি মিন করে এটা বুঝছো কিনা? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এই যে জ্যাকোবিয়ান ভেক্টর, J1 ভেক্টর বা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নিয়ে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে এখন কি জিজ্ঞেস করতেছিল একজন? VXC, VY? হ্যাঁ স্যার, এই যে ভি এক্সি এর ইকুয়েশনে ডেল এক্সি ডিভাইডেড বাই যে ডেল এক্সি আর ডেল থিটা ওয়ান, এইখান থেকে স্যার একটু প্রবলেম ছিল। ওই হ্যাঁ, উপরের লাইন থেকে এটা কিভাবে আসলো? এই যে স্যার ডেল এক্সি ডেল থিটা ওয়ান এটা। তো মানে এইটা দেখা যায় কি তুমি যদি করে দেখো মানে এই জিনিসটা আসলে বা এই জিনিসটা আসলে ডেল এক্সি বাই ডেল থিটা ওয়ান, এই যে আমি করছি। তুমি জি একইভাবে স্যার। করে দেখো, তুমি এই যে ডেল ওয়াই বাই ডেল থিটা ওয়ান করে দেখো, এইটাই আসবে। ঠিক আছে, এই অংশটাই আসবে। ডেল ওয়াই বাই ডেল থিটা ওয়ান আসবে, এটা ডেল ওয়াই বাই ডেল থিটা টু আসবে। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে। তাহলে আমাদের হচ্ছে এই পর্যন্তই আমাদের রোবোটিক্স এর যে কটা মানে রোবোটিক্স আরো কিছু বিষয় আছে সেটা নিয়ে আমরা পরে সময় ব্যয় করবো, নাহলে বেসিক যে জিনিসগুলো আমাদের এই পর্যন্তই। তো আজকের ক্লাসকে আমরা মানে এখানে শেষ করলাম আর কি, রোবোটিক্স। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট যে সিডিটা হবে এটা কিন্তু রোবোটিক্স এর উপর হবে। ঠিক আছে, ফার্স্ট সিডিটা এই রোবোটিক্স এর যে চারটা আমি অলরেডি সম্ভবত আপলোড করছি তোমাদের ক্লাসরুম একটা ওপেন করা হয়েছে, সে ক্লাসরুমে অলরেডি রোবোটিক্স এর যে স্লাইড গুলো সেগুলো আপলোড করা আছে। আমরা প্ল্যানার কাইনেমেটিক্স দেখছি, আমরা ডিফারেন্সিয়াল মোশন দেখলাম। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা বলো? আচ্ছা, তোমরা কি কালকে একটা ক্লাস করতে পারবে এরকম তা থেকে? তাহলে আমাদের আর যে ক্লাসগুলো মিস গেছে আসলে কিছু জিনিস কভার করা যায়। স্যার আমাদের সিয়া আপনার সাথে কথা বলে জানাই দিবে আপনাকে স্যার। হ্যাঁ, তাহলে আমাকে জানাও তো, যেহেতু পরশু থেকে আমাদের খেলা, এর আগে আমরা স্যার কালকে একটা বন্ধ 8টার দিকে অনেকে থাকে না, একটু বাহিরে থাকে স্যার, একটু দেরি করে দিলেও ভালো হয়। আচ্ছা, তাহলে কালকে 9টা থেকে করো। ঠিক আছে, আমরা অ্যাকচুয়েটারটা কি শুধু দেখাবো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের আসলে সিটি সিলেবাস বলে দিলাম, এই যে রোবোটিক্স থাকবে, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। শুনছি আজকে ক্লাস যদি পর্যন্ত কোনো নাকি স্যার? আজকের ক্লাস পর্যন্ত, আজকে যেটা পড়ানো, আজকের ক্লাস পর্যন্ত যা পড়ানো হচ্ছে। ঠিক আছে? এখান থেকে আসলে এই যে ডিরাইভেশন গুলো দেখালাম এগুলো থাকতে পারে, ডেফিনেশন থাকতে পারে, ফিগার ড্রয়িং থাকতে পারে, ডেফিনেশন থাকতে পারে। স্যার ড্রয়িং কি কি থাকতে পারে? ড্রয়িং থাকতে পারে, যেমন আমরা বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর গুলো দেখলাম, স্কালার দেখলাম, সিলিন্ডার, সিলিন্ড্রিকাল দেখলাম, আর্টিকুলেট দেখলাম। ঠিক আছে, দিয়ে দাও তোমরা সিটি দ্রুতই দিয়ে দাও, আর দুই উইকের মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, খোলার পর 2 উইকের মধ্যে। স্যার ক্লাস বেশি না, কি রেকর্ড দেওয়া যাবে স্যার? ক্লাস আসলে এভাবে তো রেকর্ড করা হয় নাই। কেউ যদি করে থাকো তোমাদের মধ্যে শেয়ার করে নিতে পারো। ঠিক আছে, বা এই জিনিসগুলো আসলে মানে একটু পড়লেই নিজেই বুঝবা, এত ডিফিকাল্ট কিছু না। তো যারা মানে বুঝছে তাদের কাছ থেকে বুঝে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আজকে মানে লং টাইম ক্লাস করলাম, তাহলে কালকে আবার 9টায় আমরা অ্যাকচুয়েটার শুরু করবো। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি আর নিচ্ছি না, যেহেতু অনেকেই অ্যাটেন্ড করতে পারে না। ঠিক আছে, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কালকেও হয়তো অ্যাটেন্ডেন্স
দেখি কি হয়।